বর্তমান সময়ে আপনার মনে অনেক রকম প্রশ্ন আসছে যে কেন ভারত সরকার রেলওয়ে বিক্রি করে দিচ্ছে, কেনই বা ব্যাংক, পোস্ট অফিস বিক্রি করে দিচ্ছে, সরকারি সংস্থাগুলিকে একে একে বেসরকারীকরণ করে দিচ্ছে ভারত সরকার। বাদ যাচ্ছে না কিছুই। এয়ার ইন্ডিয়া বিক্রি হয়ে গেল, বিপিসিএল বিক্রি হয়ে গেল, তাহলে কি ভারত সরকার পুরো দেশকে বিক্রি করতে চলেছে? এতে ভারতকে কি ক্ষতির সম্মুখে পড়তে হবে নাকি লাভ হবে ভারতের? এই সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমি নিরপেক্ষভাবে ভিডিওটি বানিয়েছি এবং সাধ্যমতো চেষ্টা করেছি সঠিক তথ্য তুলে ধরার, তাই আপনিও এই ভিডিওটিকে নিরপেক্ষভাবেই দেখবেন। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। কিন্তু বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনার কাছে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং যদি আপনি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি রাজ আর আপনারা দেখছেন দ্য বং ইনফরমেশন। প্রথমে জানা যাক প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণ আসলে কি। প্রথম কথা তো, প্রাইভেটাইজেশন মানে এটা নয় যে সরকার সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে। তাই যারা বলছেন সরকার দেশ বেচে দিচ্ছে, তারা এই সমস্ত ভ্রান্ত কথায় কান দেবেন না। রাজনৈতিকভাবে না বিচার করে দেশের সাধারণ নাগরিক হিসেবে বিচার করুন। প্রাইভেটাইজেশন কথার অর্থ হলো যখন ওনারশিপ গভর্নমেন্ট থেকে ট্রান্সফার হয়ে প্রাইভেট কোম্পানির হাতে চলে যায়। সহজ ভাষায় যদি বলা হয়, প্রাইভেটাইজেশন কথার অর্থ হলো যখন সরকারি কোম্পানির 50% বেশি শেয়ার বা অ্যাসেট প্রাইভেট কোম্পানিকে দেওয়া হয়, তখন সেটিকে বলা হয় প্রাইভেটাইজেশন। আমাদের দেশের বহু লোক এই প্রাইভেটাইজেশনকে সাপোর্ট করে, তো অনেকে আবার এর বিরোধিতাও করে। যারা এই প্রাইভেটাইজেশনকে সাপোর্ট করে তারা মনে করে একটা প্রাইভেট কোম্পানি সরকারি কোম্পানির তুলনায় ভালো কাজ করে এবং ভালো পরিষেবা প্রদান করে, সমস্ত কিছুর দিক থেকে প্রফিটও নিয়ে আসে। কেউ তো আবার এটাও বলে যে সরকারকে বিজনেসের থেকে দূরে থাকাই উচিত। সরকারের কাজ হওয়া উচিত শুধুমাত্র সরকারি বিজনেসগুলোর পলিসি এবং প্রাইভেট কোম্পানির কার্যক্রমের দিকে লক্ষ্য রাখা। তারই সাথে অনেকে আবার প্রাইভেটাইজেশনের বিরোধিতা করে। তাদের মতে বছর কয়েক পরে প্রাইভেট কোম্পানিগুলো মার্কেটে নিজেদের জন্য জায়গা করে নেয়, তারপর নিজেদের পাওয়ার দেখানো শুরু করে দেয়। এরই সাথে পরবর্তীকালে জনগণের সুবিধা অসুবিধার কথা ভুলে গিয়ে শুধু নিজেদের প্রফিটের কথাই চিন্তা করে। তখন সরকার কিছু করতে পারে না। দেখুন, এই দুই দিক থেকে উভয়েরই বক্তব্য ঠিক, কিন্তু আমার মনে হয় যদি প্রাইভেটাইজেশনকে সঠিক উপায়ে প্রয়োগ করা হয় এবং সরকার যদি এটির উপর গুরুত্ব দেয়, তাহলে প্রাইভেটাইজেশন আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করতে পারে। এর উত্তরে অনেকে হয়তো বলতে পারেন, প্রাইভেটাইজেশন যদি দেশের জন্য সত্যিই লাভজনক হতো, তাহলে কবেই ভারত রেল, ব্যাংক বা অন্যান্য সংস্থাকে প্রাইভেট কোম্পানির হাতে তুলে দিত। এই ব্যাপারে আপনাকে জানতে হলে প্রথমে আপনাকে জানতে হবে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার কথা। যখন ভারত স্বাধীন হয়েছিল সেই সময় ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। বহিরাগত দেশের সাথে সেরকম ব্যবসায়িক সম্পর্ক ছিল না ভারতের, তেমন লেনদেনও ছিল না। দেশের প্রাইভেট সংস্থাও ছিল গোনাগুনতি। অধিকাংশ লোক চাষের উপর নির্ভর করত। সাধারণ মানুষের কাছেও এত টাকা ছিল না যে দেশে একটা কোম্পানি খুলতে পারে, তাই বেশিরভাগ সংস্থা সরকারি চালাতো। ভারতের এই দুর্বল অর্থনীতির কারণে সেই সময় ভারত কিছুতেই গ্রো করতে পারছিল না, যার জন্য 1991 সালে ভারতের অর্থনৈতিক বিপর্যয়ে নেমে আসে। যার জন্য সেই সময় ভারত সরকার অর্থনৈতিক কাঠামো শক্ত করার জন্য অনেক রকমের নিয়ম কানুন তৈরি করে, যেমন লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশনের উপর কিছু রুল রেগুলেশন তৈরি করে। এবার আপনি ভাবুন, প্রাইভেটাইজেশন যদি সত্যিই খারাপ হতো, তাহলে মনমোহন সিং এর কথাই বলুন বা নরসিমহা রাওয়ের কথাই বলুন, এদের মতো প্রধানমন্ত্রীরা কেন 1991 সালের অর্থনৈতিক পরিকাঠামোকে শক্ত করার জন্য লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন পলিসি রিফর্ম করেছিল? এই রিফর্ম লাগানোর পর ভারতের অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে উন্নত হতে শুরু করে, যার জন্য পরবর্তীকালে ভারতে প্রাইভেট কোম্পানির সংখ্যা বাড়তে থাকে। বর্তমান সময়ে ভারতে যখন বহু প্রাইভেট কোম্পানি এসে গেছে, তখন সরকার চাইছে সরকারি সম্পত্তিগুলিকে প্রাইভেট কোম্পানির হাতে দিয়ে দিতে, যাতে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটে। এবার নিশ্চয়ই আপনি বুঝতে পারলেন কেন ভারত সরকার এর আগে প্রাইভেটাইজেশন করেনি। যদি 1991 সালের ইকোনমিক রিফর্ম 1964 বা 1965 সালে হয়ে যেত,
তাহলে আজকের দিনে আপনি বহু সরকারি সম্পত্তিগুলিকে প্রাইভেট কোম্পানি হাতেই হতে দেখতেন। প্রাইভেটাইজেশন হলে দুর্নীতি কমবে। দেখুন, করাপশন সব জায়গাতেই রয়েছে। এই দুর্নীতি শুধু আমাদের দেশে নয়, প্রত্যেকটি দেশেই রয়েছে, কোথাও কম কোথাও বেশি। যদি আমরা ভারতের কথা বলি তাহলে নিশ্চয়ই আপনাকে বলতে হবে না ভারতের সরকারি সংস্থার অবস্থা কি রকম। এতে লুকোচুরি কিছু নেই। আপনি যে কোনো গভর্নমেন্ট অফিসে গেলেই বুঝতে পারবেন যে নিচুতলা থেকে উপরতলা সব জায়গাতেই চলছে দুর্নীতি। আপনি তা দেখেও কিছু করতে পারছেন না, আবার সরকারও কিছু করতে পারছে না। কারণটা নিশ্চয়ই আপনাকে বলতে হবে না। যাই হোক, এই সাথে সরকারি অফিসে সামান্য কাজের জন্য গেলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আবার যখন নিজের নাম্বার আসে তখন ঘুষ ছাড়া সেই কাজ সম্পন্ন হয় না। আর আমার মনে হয় এই রকম সকলের সাথেই কম বেশি ঘটেছে। কিন্তু বন্ধুরা, এই সমস্ত প্রবলেম প্রাইভেট সংস্থায় দেখতে পাবেন না। আবার এমনটাও নয় যে প্রাইভেট সংস্থাগুলিতে দুর্নীতি হয় না। প্রাইভেট সংস্থাগুলিতেও দুর্নীতি হয়, কিন্তু সরকারি সংস্থাগুলোর মতো নয়। আর পরিষেবার কথা যদি বলা হয়, সরকারি সংস্থা যে প্রাইভেট কোম্পানির তুলনায় কতটা পিছিয়ে তা বলার অপেক্ষা রাখে না। প্রাইভেট সেক্টরগুলি নিজেদের পরিষেবার উপরে টিকে রয়েছে। আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আপনি প্রাইভেট ব্যাংক এবং গভর্নমেন্ট ব্যাংকগুলোকেই দেখুন না, তাহলে বুঝতে পারবেন প্রাইভেট আর গভর্নমেন্টের মধ্যে পার্থক্য কোথায়। প্রাইভেটাইজেশন হলো একটি ফ্রি মার্কেটিং। যে কোনো কোম্পানি যে কোনো এলাকায় খুলতে পারে, যার জন্য মার্কেটে কম্পিটিশন তৈরি হয়, যার জন্য প্রোডাক্টের দাম কম হতে দেখা যায়। কিন্তু এই রকম আপনি গভর্নমেন্টের কোনো অফিসে দেখতে পাবেন না। প্রাইভেটাইজেশন হলে দক্ষতা বৃদ্ধি পায়, ভালো কাজ করলে ইনসেন্টিভ পাওয়া যায়, রাজনৈতিক মতানৈক্য হতে কম দেখা যায়, যার জন্য প্রাইভেট সেক্টরে প্রত্যেকে ভালো মতো কাজ করে। তারই সাথে কর্মীদের গুণগত মান বৃদ্ধির জন্য যথোপযুক্ত ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়। এক কথায় প্রাইভেট সেক্টরে কেউ ফাঁকি দিতে পারে না। অপরদিকে গভর্নমেন্ট সেক্টরে কি হয় তা নিশ্চয়ই আপনাকে বলতে হবে না। গভর্নমেন্ট সেক্টরে না আছে ঠিকমতো পরিষেবা, না আছে নিজের কাজ সম্পর্কে সম্পূর্ণ ধারণা, না আছে কোনো সঠিক ট্রেনিং এর ব্যবস্থা, যার জন্য একটা কাজের জন্য হাজারটা স্টাফের কাছে ঘুরতে হয়। এবার জানা যাক প্রাইভেটাইজেশন হলে কি কি ক্ষতি হতে পারে। প্রাইভেটাইজেশনের সব থেকে বেশি ক্ষতি হতে পারে মনোপলির জন্য। যখন একটা কোম্পানি ধীরে ধীরে দাঁড়িয়ে যায়, তখন সেই কোম্পানি নিজের মতো করে মার্কেট চালানো শুরু করে দেয়, নিজের মতো করে দাম ঠিক করে, তারই সাথে বেশি প্রফিট করার চেষ্টাও করে। লোকের সুবিধা অসুবিধার কথা ভাবে না। কিন্তু স্বস্তির খবর এটাই যে এই রকম বর্তমানে খুব কম হতে দেখা যায়। একটা সময় এর প্রভাব ছিল অনেক বেশি। 80-90 দশকে এইরকম খুব দেখা যেত। কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ দেশের সরকার স্মার্ট হয়ে গেছে। প্রাইভেট কোম্পানিগুলির মনোপলি বন্ধ করার জন্য বিভিন্ন দেশের সরকার নিজেদের দেশে প্রাইসিং পলিসির ব্যবস্থা করেছে, যার জন্য কোনো কোম্পানি লিমিটের বেশি দাম বাড়াতে পারে না। এর ফলে খোলা বাজার চালু থাকে এবং তারই সাথে মনোপলি বন্ধ হয়ে যায়। এবার জানা যাক ভারতের প্রাইভেটাইজেশন সম্পর্কে। প্রথমেই আলোচনা করা যাক ভারতীয় রেলওয়ের প্রাইভেটাইজেশন নিয়ে। ভারত সরকার 2019 সালের বাজেটে ঘোষণা করেছিল যে 2030 সালের মধ্যে ইন্ডিয়ান রেলওয়েতে 50 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করা হবে, যার মাধ্যমে দেশের রেলওয়ে সিস্টেমকে উন্নত করা সম্ভব হবে। এইটুকু শুনে আপনি হয়তো ভাবতে পারেন সব ঠিকঠাকই রয়েছে, কিন্তু আসল সমস্যা শুরু তো এইখান থেকেই। সরকারকে 50 লক্ষ কোটি টাকা 2030 সালের মধ্যে ইনভেস্ট করতে হবে, কিন্তু এত টাকা সরকার পাবে কোথা থেকে? তাই এই সমস্যার সমাধান করতে সরকার প্রাইভেট কোম্পানিগুলোকে রেলওয়ের সাথে যুক্ত করতে চাইছে। দেশের জনসংখ্যার নিরিখে ভারতবর্ষে 20,000টি ট্রেনের প্রয়োজন, আর বর্তমান সময়ে 13,000 ট্রেন চলছে। এই 13,000 ট্রেনের মধ্যে রয়েছে সুপারফাস্ট, ফাস্ট প্যাসেঞ্জার, লোকাল এটসেট্রা। কিন্তু প্রয়োজন আরো 7,000 ট্রেনের দেশের জনসংখ্যার নিরিখে। কিন্তু এত ট্রেন আনার মতো ভারত সরকারের তেমন ফান্ড নেই। এর সাথে রেলের মেজর ইনফ্রাস্ট্রাকচার যেমন রেলওয়ে কনস্ট্রাকশন, ইলেকট্রিসিটি, এইরকম অনেক প্রজেক্ট রয়েছে যেগুলো ডেভেলপ করার মতো তেমন ফান্ড নেই ভারত সরকারের কাছে। তাই এই ফান্ড ভর্তি করার জন্যই ভারত সরকার ইন্ডিয়ান রেলওয়েকে প্রাইভেটাইজেশন করতে চাইছে। এবার আপনি হয়তো ভাবতে পারেন এই রেলের উপর প্রাইভেট সংস্থাগুলির কতটা অধিকার থাকবে। এর উত্তরে আপনাকে জানিয়ে রাখি, ভারত সরকার 109টি রুট আইডেন্টিফাই করেছে,
যার উপর দিয়ে 151টি প্রাইভেট ট্রেন চলবে 35 বছরের জন্য। আপনাকে জানিয়ে রাখি, এই যে 151টি ট্রেন চলবে তা টোটাল ট্রেন অপারেশনের মাত্র 5%। হ্যাঁ বন্ধুরা, মাত্র 5% যাচ্ছে প্রাইভেট সংস্থার হাতে, তাও আবার 35 বছরের জন্য, লাইফ টাইমের জন্য নয়। অপরদিকে যে 109টি রুট আইডেন্টিফাই করা হয়েছে তাকে আবার 12টি ক্লাস্টারে ডিভাইড করা হয়েছে, যেখানে সার্ভিস ইস্যু রয়েছে, ট্রেন স্বাভাবিক সময় আসতে পারে না এবং যেখানে অপারেশন পাওয়ার খুবই স্লো। এমন 12টি ক্লাস্টারকে প্রাইভেট কোম্পানি হাতে তুলে দেওয়া হয়েছে। এরই সাথে সুখবর হলো এটাই যে প্রত্যেক ক্লাস্টারে আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট বিজনেস প্রজেক্ট থাকবে, অর্থাৎ 12টি ক্লাস্টারের মধ্যে 12টি বিড হবে। এই 12টি বিডিং থেকে সরকার কমপক্ষে 30,000 কোটি টাকা কামিয়ে নেবে। বিডিং প্রসেস 2020 থেকে 21-এর শেষেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা। 2022 থেকে 23 সালে 12টি প্রাইভেট ট্রেন চলবে, 2023 থেকে 24-এ আরো 45টি প্রাইভেট ট্রেন চালানো হবে, 2025 থেকে 26-এ আরো 50টি প্রাইভেট ট্রেন চালানো হবে। এরপর 2026 থেকে 27 সালের মধ্যে আরো 44টি ট্রেন চালানো হবে, অর্থাৎ 2027 সালের মধ্যে 151টি ট্রেন 109টি রেল রুটে চালানো হবে। প্রত্যেক ক্লাস্টারের মেইনটেনেন্স প্রাইভেট কোম্পানির হাতেই থাকবে। সার্ভিসিং, অপারেশন, ইনফ্রাস্ট্রাকচার, পরিষ্কার পরিচ্ছন্নতা এই সমস্ত কিছুর দায়িত্বভার বহন করবে প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানি যদি এই সমস্ত কাজ ঠিকমতো না করে অথবা সময় মতো পরিষেবা যদি না দিতে পারে, তাহলে ভারত সরকার ওই প্রাইভেট কোম্পানির থেকে পেনাল্টি চার্জ আদায় করবে। এমনকি যে ট্রেন তৈরি করা হবে তার কষ্ট বহন করবে প্রাইভেট কোম্পানি। ট্রেনগুলি হবে তেজস ও বন্দে ভারতের মতো, যাদের স্পিড হবে 160 কিলোমিটার পার ঘন্টা। এবার আপনি ভাবতে পারেন, সরকার কি শুধু বিডিং করে টাকা ইনকাম করবে, আর কোনো উপায়ে কি ইনকাম হবে না ভারত সরকারের? একদমই নয়। ভারত সরকার প্রাইভেট কোম্পানিগুলির সাথে একটি ডিল করেছে। 35 বছর পর্যন্ত প্রাইভেট কোম্পানিগুলো রেলওয়েকে ফিক্সড ট্রান্সপোর্টেশন চার্জ, এনার্জি চার্জ এবং রেভিনিউ শেয়ার করবে, ঠিক তেজসের মতো। যে কোম্পানি সরকারকে যত বেশি রেভিনিউ শেয়ার করবে সেই কোম্পানি সিলেক্টেড হবে। কিন্তু এতে একটা সমস্যা রয়েছে, কি জানেন? তা হলো ক্লাস ডিভিশন। দেখুন, প্রাইভেট কোম্পানি সবসময় নিজেদের প্রফিট দেখে, যার জন্য টিকিটের দাম বাড়তে পারে। কোম্পানি যতটা সম্ভব বেশি প্রফিট করার চেষ্টা করবে, আর এতেই হবে ক্লাস ডিভিশন। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই সমস্ত বিষয়ের দিকে সরকার লক্ষ্য রাখবে। প্রাইভেট কোম্পানিগুলি নিজেদের ইচ্ছামতো দাম বাড়াতে পারবে না। ডায়নামিক প্রাইস সিস্টেম তৈরি করবে ভারত সরকার। আপাতত যে সিস্টেম রয়েছে তেজসে, দাম নির্ভর করবে সময়ের উপর নির্ভর করে। যেমন ধরুন, আপনি যদি 2 মাস আগে টিকিট বুক করেন তাহলে টিকিটের দাম কম হবে, আবার যদি আপনি 1 সপ্তাহ আগে বুক করেন তাহলে টিকিটের দাম বেশি হবে। আপনাকে জানিয়ে দিই, শুধুমাত্র ভারতই কিন্তু রেলকে প্রাইভেটাইজেশন করেনি, অনেক দেশ এই পথেই চলছে। যেমন জাপান, ইংল্যান্ড, কানাডা, সুইডেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এর মধ্যে কিছু দেশ সফলতা অর্জন করেছে, তো আবার কিছু দেশ বিফলতারও সম্মুখীন হয়েছে। এবার আপনি হয়তো ভাবছেন ভারতের ক্ষেত্রে কি হবে। আপনাকে জানিয়ে দিই, ভারত সরকার জাপানি মডেল অ্যাপ্লাই করতে চলেছে রেলওয়েকে প্রাইভেটাইজেশন করার জন্য। জাপানও প্রথম দিকে রুট ওয়াইজ প্রাইভেটাইজেশন করা শুরু করেছিল, যেটা এখন ভারত সরকার করছে। আশা করি এবার নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন রেলওয়ে প্রাইভেটাইজেশন সম্পর্কে। আশা করি আপনাকে এইটুকু বোঝাতে পেরেছি যে ভারত সরকার রেলওয়েকে বিক্রি করছে না। এর সাথে আপনাকে এটা বলে রাখি যে রেলওয়েতে চাকরি প্রাইভেট কোম্পানি দেবে না, চাকরি দেবে সরকারি। এবার আসি পিএসইউ প্রাইভেটাইজেশন নিয়ে। পিএসইউ এর প্রাইভেটাইজেশনের কথা যদি বলা হয়, ভারত সরকার জানিয়েছে এই স্ট্র্যাটেজিক স্ট্রাকচারকে পুরোপুরি প্রাইভেটকে দেবে না, কিন্তু নন স্ট্র্যাটেজিক স্ট্রাকচারকে প্রাইভেটাইজেশন করা হবে। স্ট্র্যাটেজিক সেক্টরে 18টি সেক্টর রয়েছে, যেমন ব্যাংক, পোস্ট অফিস, ইন্স্যুরেন্স, ডিফেন্স ইকুইপমেন্ট, পেট্রোলিয়াম, শিপিং, এয়ারপোর্ট। ভারত সরকার এই 18টি স্ট্র্যাটেজিক সেক্টরে কমপক্ষে একটি কোম্পানি এবং সর্বাধিক 4টি কোম্পানি নিজের আওতায় আনতে চায়। পিএসইউ কে প্রাইভেটাইজেশন করার জন্য অনেক রকম কারণ রয়েছে, যেমন পোর পলিসি মেকিং, ওভারস্টাফিং, লং টার্ম লস, সার্ভিস ইস্যু, ওয়েস্টেজ অফ রিসোর্সেস এটসেট্রা। আপনাকে জানিয়ে রাখি, এটাই কিন্তু প্রথমবার নয় যে পিএসইউ কে প্রাইভেটাইজেশন করা হচ্ছে।
1991 সাল থেকে 2017 সাল পর্যন্ত টোটাল 3,47,439 কোটি টাকা পাবলিক প্রপার্টি বিক্রি করা হয়েছে। প্রত্যেক সরকারি পিএসইউ কে প্রাইভেটাইজেশন করেছে। এবার জানা যাক প্রাইভেটাইজেশন হলে ভারতের লাভ হবে না ক্ষতি। আমার মতে প্রাইভেটাইজেশন করা ভারতের পক্ষে লাভবান হবে। আপনি আবার আমাকে ভুল বুঝবেন না, কিন্তু আমি কিন্তু সমস্ত কিছুকে প্রাইভেটাইজেশন করতে বলছি না, কিন্তু ভারতকে এই মুহূর্তে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপি মডেলের উপর কাজ করা অবশ্যই প্রয়োজন। কিছু সেক্টরকে তো প্রাইভেটাইজেশন করা খুবই প্রয়োজন, যেমন ব্যাংক, রেলওয়ে, এয়ার ইন্ডিয়া। আপাতত দেখা যাচ্ছে ভারত সরকার প্রাইভেটাইজেশনকে অধিক গুরুত্ব দিচ্ছে, কারণ করোনার জন্য ভারতের অর্থনৈতিক অবস্থা নিচের দিকে রয়েছে। সরকারের কাছে আপাতত যথেষ্ট টাকা নেই সমস্ত কিছুকে রিকভার করার মতো। তাই সরকার চাইছে প্রাইভেট কোম্পানিগুলো ভারতের অর্থনৈতিক অবস্থাকে মজবুত করুক। এবার আপনিই বলুন, এতক্ষণ ভিডিও দেখার পর আপনার কি মনে হলো, প্রাইভেটাইজেশন ভারতের পক্ষে ভালো হবে নাকি খারাপ? আপনি কি প্রাইভেটাইজেশনকে সাপোর্ট করেন? যদি করে থাকেন তাহলে চ্যানেলের কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান, আর যদি না করে থাকেন তাহলে তার কারণটাও অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন। আশা করছি আজকের ভিডিও আপনার পছন্দ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এরকমই আরো অজানা, রহস্যময় এবং রোমাঞ্চকর ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন দ্য বং ইনফরমেশন চ্যানেলটিকে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই।